হ্যালো ভিউয়ার্স, ট্যাক্স বিষয়ক একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ২০২৬-২৭ কর বর্ষের কর হার নিয়ে। অর্থাৎ আপনি এই বছর যে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবেন, এই ট্যাক্স রিটার্নটা হচ্ছে কর বর্ষ ২০২৬ এবং ২০২৭ নিয়ে। এই কর বর্ষ ২০২৬-২৭ এর জন্য যে করের হার যেগুলো রয়েছে বা মিনিমাম ট্যাক্স যেগুলো রয়েছে বা সারচার্জ যেটা রয়েছে, সেটা নিয়ে A to Z ডিটেইলস আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আমাদের আলোচনায় থাকবে এই কর বর্ষের জন্য আসলে ট্যাক্স ফ্রি লিমিট কতটুকু, এই সম্পর্কিত ডিটেইলস আমরা বোঝার চেষ্টা করব। সো অনলাইনে যখন আমরা আসলে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করি, তখন সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু ইনকাম ট্যাক্সের রেটটা ডিটারমাইন করে। এখানে আসলে আমাদের কোনো কিছুই করার থাকে না। কারণ সিস্টেমে এটা ঠিক করা আছে। সো এই যে ইনকাম ট্যাক্সের রেট বা আপনি যে ট্যাক্স রিবেট পাচ্ছেন, রেয়াত পাচ্ছেন বা আপনার সারচার্জ যদি অ্যাপ্লিকেবল হয়, সারচার্জ বা ট্যাক্স ইনসেনটিভ, এই জিনিসগুলো আসলে সিস্টেম অটোমেটিক্যালি ডিটারমাইন করে। তাহলে সিস্টেম যে জিনিসগুলা আসলে অটোমেটিক্যালি ডিটারমাইন করতেছে, এই যে ট্যাক্সের রেটগুলা, এইখানে আসলে কোনো পরিবর্তন এই বছর আসছে কিনা? মানে গত বছরের সাথে যদি আমরা দেখি, এই বছরে কোনো পরিবর্তন আছে কিনা ওইটা নিয়ে আসলে আমাদের আজকের এই ভিডিও। তো আমাদের আজকে যে ২০২৬-২৭ কর বর্ষের যে রেটটা আমরা আলোচনা করব বা কর বর্ষের যে কর হারটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তির জন্য অ্যাপ্লিকেবল কর হার নিয়ে আমরা আলোচনা করব। স্বাভাবিক বলতে ন্যাচারাল পারসন, মানে স্বাভাবিক ব্যক্তি বলতে ন্যাচারাল পারসন যারা আছি, আমরা তাদের ট্যাক্স রেট নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। সো ১ম কথা হচ্ছে আপনি কোন বছরের আসলে ট্যাক্স রিটার্নটা জমা দিবেন। এখানে আসলে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে আয় বর্ষ এবং আরেকটা হচ্ছে কর বর্ষ। আয় বর্ষটা হচ্ছে যে সময় আপনার আয় হয়েছে। তো আপনার আয় হচ্ছে 1st অফ জুলাই ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৬। এই ১ বছরে আপনার যে আয়টা হয়েছে, এই ১ বছরের আয়ের উপরেই আসলে আপনি ট্যাক্স রিটার্নটা জমা দিবেন। অর্থাৎ 1st অফ জুলাই ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৬ এই ১২ মাসে আপনার যে ইনকামটা হয়েছে, ওই ইনকামের উপরে বেসিস করে আপনি এখন আপনার ট্যাক্স রিটার্নটা জমা দিবেন। আর ইনকাম ইয়ার শেষ হওয়ার পরে হচ্ছে কর বর্ষ শুরু হয়। তো আপনার ইনকাম ইয়ার হচ্ছে 1st অফ জুলাই ২০০০ মানে ইনকাম ইয়ার বলতে আয় বর্ষ হচ্ছে আপনার 1st অফ জুলাই ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৬ আর কর বর্ষ হচ্ছে 1st অফ জুলাই ২০২৬ থেকে ৩০শে জুন ২০২৭। তো সংক্ষেপে আমরা কর বর্ষ ২০২৬-২৭ বলতে পারি বা আয় বর্ষ এটা ২৫-২৬ বলতে পারি। সো তার মানে দাঁড়াচ্ছে এবার আপনি 1st অফ জুলাই ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত যে আয়গুলো হয়েছে, ওই আয়ের উপরে আপনি ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবেন, যার কর বর্ষ হচ্ছে ২০২৬ এবং ২০২৭। কাকে আসলে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে? এখানে ১ম যে জিনিসটা আমাদেরকে মাথায় নিতে হয়, সেটা হচ্ছে আপনার আয় যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। সরকার এই কর বর্ষ ২০২৬-২৭ সালের জন্য যে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করেছে, এটার অতিরিক্ত যদি আপনার আয় থেকে থাকে, তাহলে আপনাকে আসলে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে হবে। এছাড়া আরো কিছু নিয়ম আছে। ধারা ১৬৬ তে আসলে আরো কিছু নিয়ম আছে। যেমন আপনি কোন ব্যবসা প্রতিষ্ঠানে আসলে ব্যবস্থাপক বা নির্বাহী হিসেবে কাজ করতেছেন বা গণকর্মচারী, মানে আপনি সরকারি চাকরি করেন। এসব আরো কিছু নিয়ম আছে। এসব ক্ষেত্রে আসলে ট্যাক্স রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি। বা আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে সেকশন ২৬৪ অনুসারে যাদেরকে আসলে পিএসআর মানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন জমা দিতে হয়, তাদেরকে আসলে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে হয়। ট্যাক্স রিটার্নটা সাধারণত ২ ভাবে সাবমিশন করা যায়। একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। অনলাইনে বলতে ই-রিটার্ন পোর্টাল, আর একটা হচ্ছে অফলাইনে আপনি ম্যানুয়াল জমা দিতে পারেন, হার্ড কপি জমা দিতে পারেন। তো আমাদের মোটামুটি সবার জন্যই আসলে অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি। তবে কিছু এক্সেপশন আছে। কয়েকটা ক্যাটেগরি আছে, তারা চাইলে অফলাইনে জমা দিতে পারে বা হার্ড কপি জমা দিতে পারে। এবছর আমরা দেখেছি এনবিআর গত ২৮শে জুনে এই সম্পর্কিত আসলে একটা অর্ডার দেয়, বিশেষ আদেশ দেয়। ওখানে যেটা বলেছে আসলে এই ক্যাটেগরি, এখানে যে ৫ টা ক্যাটেগরি আছে, তারা চাইলে আসলে অফলাইনে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে পারে। তার মধ্যে ১ম এই হচ্ছে ৬৫ বছরের উপরের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা যাদের আসলে সনদপত্র আছে, আর বিদেশে অবস্থিত বাংলাদেশী করদাতা, মৃত করদাতার পক্ষে তার প্রতিনিধি, এটা হচ্ছে ৪র্থ ক্যাটেগরি, এবং সর্বশেষ বা ৫ম ক্যাটেগরি হচ্ছে বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিক। এই ৫ টা ক্যাটেগরি চাইলে আসলে তারা অফলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারে। অর্থাৎ হার্ড কপি জমা দিতে পারে। হ্যাঁ? বা তাদের জন্য অপশন আছে। আবার এরকমও আছে, এই ৫ ধরনের ক্যাটেগরির লোকজন তারা চাইলে তারা কিন্তু ইচ্ছা পোষণ করলে অনলাইনে আসলে আয়কর রিটার্ন সাবমিশন করতে পারে। সো ইনকাম ট্যাক্স নিয়ে যখন আমরা কথা বলি, ১ম যে জিনিসটা আমাদের মাথায় আসে, মানে কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে আসলে করমুক্ত আয়ের সীমা কত? মানে আমি কত টাকা আসলে ইনকাম করলে সরকারকে ট্যাক্স দেয়া লাগবে না। সরকার আসলে এই কর বর্ষ ২০২৬-২৭ এর জন্য যে করমুক্ত আয়ের সীমা যেটা ঠিক করেছে, সেটা হচ্ছে এরকম যে পুরুষ করদাতাদের ক্ষেত্রে এটা হচ্ছে ৳৪,০০,০০০। মানে একজন
মেল এসএসসি হিসেবে মানে পুরুষ করদাতা হিসেবে আপনার অ্যানুয়াল ইনকাম যদি ৳৪,০০,০০০ হয় মানে বার্ষিক ইনকাম ৳৪,০০,০০০ হয় তাহলে আসলে আপনাকে কোন ধরনের ট্যাক্স দেয়া লাগবে না। আপনি করমুক্ত আয়ের সীমার মধ্যেই আছেন। আর মহিলাদের ক্ষেত্রে এটা ৳৪,৫০,০০০ আর ৬৫ বছর বা তার উপরে যে করদাতা আছে যারা মানে যাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলে থাকি, এই সিনিয়র সিটিজেনদের জন্য সেম ৳৪,৫০,০০০ অর্থাৎ মহিলা করদাতাদের সমান। এরপর হচ্ছে তৃতীয় লিঙ্গের থার্ড জেন্ডার করদাতা যারা আছেন তাদের জন্য আসলে করমুক্ত আয়ের সীমা হচ্ছে ৳৫,২৫,০০০ এবং প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রেও এটা ৳৫,২৫,০০০ আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মানে গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ৳৫,৫০,০০০ এবং সর্বশেষ ক্যাটেগরি হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থান ২০২৪ এ আহত গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে এই করমুক্ত আয়ের সীমা হচ্ছে ৳৫,৫০,০০০। সো এখন যদি আমরা ২০২৬-২৭ কর বর্ষের সাথে আগের বছরের তুলনাটা করি, মানে আগের বলতে ২০২৫-২৬ কর বর্ষের যে রেটটা ছিল, পুরুষ করদাতাদের ক্ষেত্রে এটা ছিল ৳৩,৫০,০০০ অর্থাৎ আপনার ইনকাম ৳৩,৫০,০০০ পর্যন্ত হইলে আপনাকে আসলে ট্যাক্স দেয়া লাগতো না, যেটা এখন বেড়ে ৳৪,০০,০০০ হইছে। মহিলা করদাতাদের ক্ষেত্রে এটা ছিল ৳৪,০০,০০০, ৳৪,০০,০০০ বেড়ে ৳৪,৫০,০০০ হইছে। অর্থাৎ ৳৫০,০০০ করে সব ক্যাটেগরিতে আসলে করমুক্ত আয়ের সীমা বেড়েছে। সো এখানে দেখেন করবর্ষ ২০২৬-২৭ এর এই যে করমুক্ত আয়ের সীমাগুলো আমি আলোচনা করলাম, এটা কোথায় বলা আছে? এটা ফাইন্যান্স অ্যাক্ট ২০২৬ এ অর্থাৎ অর্থ আইন ২০২৬ এ আসলে বলা আছে। আর ২৫-২৬ এর রেটটা আমরা পেয়েছিলাম ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪ এ। সো এখন যদি আমি সম্পূর্ণ স্ল্যাবটা নিয়ে কথা বলি, করবর্ষ ২০২৬-২৭ এর জন্য। এতক্ষণ আমি বলেছিলাম যে করমুক্ত আয়ের সীমাটা কি ছিল। এখন সম্পূর্ণ স্ল্যাবটা হচ্ছে এরকম যে ১ম ৳৪,০০,০০০ পর্যন্ত শূন্য। মানে এই যে ১ম যেটা ৳৪,০০,০০০ এটা সবার জন্য কিন্তু ৳৪,০০,০০০ না। যেটা আপনারা আগের স্লাইডে দেখেছেন যে এটা কারো জন্য এটা ৳৪,৫০,০০০ হয়ে যাচ্ছে, কারো জন্য এটা ৳৫,৫০,০০০ হয়ে গেছে। তো ১ম টা এইজন্য ডিফারেন্ট মানে একেকজনের ক্ষেত্রে একেক রকম। তো এটা হচ্ছে ১ম ৳৪,০০,০০০ পর্যন্ত হচ্ছে মানে আমরা যদি একদম মেল এসএসসির কথা বলি যে আপনার ১ম ৳৪,০০,০০০ র উপরে আসলে আপনাকে কোন ধরনের ট্যাক্স দেয়া লাগবে না। এটা শূন্য কর হার। পরবর্তী ৳৩,০০,০০০ অর্থাৎ এই ৳৪,০০,০০০ র পরবর্তী ৳৩,০০,০০০ র উপরে আপনাকে ১০% করে ট্যাক্স দেয়া লাগবে। এর পরবর্তী ৳৪,০০,০০০ র উপরে ১৫%, এর পরবর্তী ৳৫,০০,০০০ র উপরে 20%, এর পরবর্তী ৳২০,০০,০০০ র উপরে ২৫% এবং লাস্টেরটা হচ্ছে এরপরে আপনার যে পরিমাণে ইনকাম হোক না কেন আপনাকে ৩০% করে ট্যাক্স দেয়া লাগবে। সো এটাই যদি আমরা আগের বছরেরটা দেখি অর্থাৎ ২০২৫-২৬ এর মানে পুরা স্ল্যাবটা যদি দেখি, ১ম টা ছিল হচ্ছে ৳৩,৫০,০০০ পর্যন্ত যেটা বলতেছিলাম। ৳৩,৫০,০০০ বা কারো ক্ষেত্রে এটা আপনার ৳৩,৭৫,০০০ এরকম ছিল, রাইট? সো এটা যদি আমরা দেখি ১ম ৳৩,৫০,০০০ পর্যন্ত শূন্য মানে গত বছর আপনি এই স্ল্যাব অনুসারে আসলে ট্যাক্সটা দিয়েছেন যে ৳৩,৫০,০০০ পর্যন্ত শূন্য, পরবর্তী ৳১,০০,০০০ র উপরে ৫%, পরবর্তী ৳৪,০০,০০০ র উপরে ১০%, দেন পরবর্তী ৳৫,০০,০০০ র উপরে ১৫ অ্যান্ড পরের ৳৫,০০,০০০ র উপরে আর ২০% এবং পরবর্তী ৳২০,০০,০০০ র উপরে 25% এবং মেক্সিমাম 30% ট্যাক্স রেট ছিল। তো আমি ২ টার মধ্যে যদি আসলে দেখাই আপনাদেরকে মানে কম্পারিজম টা যদি করি, দেখেন এখানে কিন্তু আগে ছিল মানে শূন্য ছিল ৳৪,০০,০০০ এটা তো দেখলেনই। এরপরে ৳১,০০,০০০ একটা স্ল্যাব ছিল। ৫% এর একটা আসলে ৫% এর একটা স্ল্যাব ছিল যে ৳১,০০,০০০ উপরে আপনাকে ৫% ট্যাক্স দেয়া লাগবে। এই ৫% এর স্ল্যাবটা কিন্তু এবার নাই। এবার শুরুই হইছে ১০% দিয়ে। যার কারণে ব্যাপারটা হচ্ছে এরকম আপনার সেম পরিমাণ ইনকাম যদিও থাকে, মানে ধরেন যে আপনার গত বছর ৳৬,০০,০০০ ইয়ারলি ইনকাম ছিল। আপনি যে পরিমাণ ট্যাক্স দিতেন এবার কিন্তু ট্যাক্স আপনার বেশিই আসবে। কেন দেয়া লাগবে? গত বছর দেখেন এই ৫% এর একটা স্ল্যাব ছিল। কিন্তু এবার এই ধরনের কোন স্ল্যাব নাই। এবার শুরুই হইছে ১০% থেকে। তার মানে আপনার ট্যাক্স পেয়েবল টা আসলে বেশিই আসবে। তো আপনারা জানেন আমাদের দেশে ন্যূনতম কর বলতে একটা কথা আছে মিনিমাম ট্যাক্স। সো মিনিমাম ট্যাক্সটা ১ম কথা হচ্ছে মিনিমাম ট্যাক্স কাদের জন্য অ্যাপ্লিকেবল? মিনিমাম ট্যাক্স তাদের জন্য অ্যাপ্লিকেবল কারো ইনকাম যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে বলতে যেটা বুঝাচ্ছি, ধরুন যে একটু আগে জেনেছেন যে আমি একজন পুরুষ করদাতা। আমার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হচ্ছে ৳৪,০০,০০০। এখন আমার ইনকাম যদি কোনোভাবে ৳৪,৫০,০০০ হয় বা ৳৪,১০,০০০ হয় বা ৳৪,০৫,০০০ হয়, তখন যে আমার মিনিমাম ট্যাক্স দেয়া লাগবে। ন্যূনতম কর অ্যাপ্লিকেবল হবে। অনেকে এটা নিয়ে আসলে মিসকনসেপশন এ থাকেন। অনেকে মনে করেন যে আমি মনে হয় ট্যাক্স রিটার্ন জমা দিলেই আমাকে আসলে ন্যূনতম কর দেয়া লাগবে। জিনিসটা এরকম না। ধরেন যে কারোর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে মাত্র ৳৩,৯০,০০০। হ্যাঁ? ৳৩,৯০,০০০ কিন্তু উনাকে ধরেন যে ট্যাক্স রিটার্ন জমা দেয়া লাগে। কারণ সেকশন ১৬৬ অনুসারে অনেককেই আসলে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তো এখন ধরেন যে আপনি একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার, আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দেয়া লাগতেছে বা আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দেয়া লাগতেছে। কিন্তু আপনার কি হচ্ছে আপনার আসলে ইনকাম করমুক্ত আয়ের সীমার কম।
মানে আপনি ৳৪,০০,০০০ কম ইনকাম, তাহলে আসলে আপনার মিনিমাম ট্যাক্স দেয়া লাগবে না। কারণ মিনিমাম ট্যাক্স তাদের জন্যই অ্যাপ্লিকেবল হয় যদি আপনার আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। তাহলে এবারের যে মিনিমাম ট্যাক্সের যে কনসেপ্ট, এটা এরকম যে আপনি ৳৫,০০০ আসলে মিনিমাম ট্যাক্স। মানে আপনার মানে অবস্থান নির্বিশেষে, মানে আপনি যেখানেই থাকেন না কেন, আগে এই জিনিসটা এরকম ছিল যে বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন রেট ছিল। একটু পরের স্লাইডে আমি দেখাবো। বাট এখন এটা ৳৫,০০০ হয়ে গেছে যে ন্যূনতম কর আপনি যেখান থেকেই ট্যাক্স রিটার্ন জমা দেন না কেন, আপনার ন্যূনতম কর হচ্ছে ৳৫,০০০। তবে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যিনি জীবনে ১ম বারের মতো ট্যাক্স রিটার্ন জমা দিতে আসছে, লাইফে ফার্স্ট টাইম ট্যাক্স রিটার্ন জমা দিতেছে এই বছর, উনার জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে ৳১,০০০। বর্তমানে আমি যদি বলি কর বর্ষ ২০২৬-২৭ এর জন্য ২ টা মিনিমাম ট্যাক্স আছে। একটা হচ্ছে আপনার ৳৫,০০০ পুরাতন করদাতাদের জন্য, আর জীবনে ফার্স্ট টাইম যিনি ট্যাক্স রিটার্ন জমা দিতেছে, উনার জন্য এটা হচ্ছে ৳১,০০০। আর লাস্টে কথাটা তো আমি এতক্ষণ আলোচনা করলাম যে মোট আয় যদি আপনার করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলেই তখনই আপনার ন্যূনতম কর প্রযোজ্য হবে। আদারওয়াইজ আপনার ন্যূনতম কর দেয়া লাগবে না। সো এখন যদি আমরা এর আগের বছরেরটা দেখি যে করবর্ষ ২০২৫-২৬ এ আসলে জিনিসটা এরকম ছিল। মানে এরিয়া ওয়াইজ ৩ টা রেট ছিল। মানে আপনার মিনিমাম ট্যাক্স ৫,০০০, ৪,০০০, ৩,০০০, এই ৩ টার রেটে আসলে মিনিমাম ট্যাক্স দেয়া লাগতো। এখন আসলে এরকম না। এখন আপনারা একটু আগে দেখেছেন, এখন ৫,০০০ হয়ে গেছে। মানে সবার জন্য ৫,০০০, শুধু নতুন করদাতাদের জন্য এটা হচ্ছে ১,০০০। সো এখন যদি আমরা বিনিয়োগ কর রেয়াত নিয়ে কথা বলি, মানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নিয়ে কথা বলি। আসলে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটে একটা পরিবর্তন আসলে এসেছে। এখানে এখনকার এক্সিস্টিং নিয়মটা হচ্ছে এরকম, মোট আয়ের ৩% এবং হচ্ছে আপনার অনুমোদিত মোট বিনিয়োগ এবং দানের ১০% এবং হচ্ছে ৳৭,৫০,০০০। এই ৩ টার মধ্যে হুইচএভার ইস লোয়ার, মানে এই ৩ টার মধ্যে যেটা কম সেটা আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। তো এখানে পরিবর্তনটা আসলে আসছে, এখানে ছিল আগে ১৫%। এই যে আপনার টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এর উপরে আপনি আসলে ১৫% মানে রেয়াত পেতেন, বিনিয়োগ কর রেয়াত পেতেন। আর মেক্সিমাম লিমিট ছিল আসলে ৳১০,০০,০০০, এটা ৳৭,৫০,০০০ হয়ে গেছে। আমি যদি জাস্ট আগের বছরের প্রসেসটা বা নিয়মটা দেখাই আপনাদেরকে, আগের বছরটা এরকম ছিল। এই যে দেখেন ১৫% ছিল এবং এটা ছিল ৳১০,০০,০০০। তাহলে এই ১৫% এর জায়গায় এখন ১০% হয়ে গেছে। আর এই ৳১০,০০,০০০ টা হচ্ছে ৳৭,৫০,০০০ হয়ে গেছে। তো এটা নিয়ে ডিটেইলস আমরা এই ভিডিওতে কথা বলেছি যে আসলে সরকার এখানে চেঞ্জ করেছে। আপনি ধরেন যে গত বছর ৳১,০০,০০০ র উপরে যে পরিমাণ রেয়াত পেতেন, এবছর সেম ৳১,০০,০০০ যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আসলে রেয়াতের পরিমাণ আপনার কমে যাবে। তার মানে বিনিয়োগ কর রেয়াত নিয়ে আপনার মেইন মেসেজটা হচ্ছে বিনিয়োগ কর রেয়াতে আসলে কি করা হইছে, ১৫% থেকে কমায় ১০% করা হইছে। তো যার কারণে আসলে সমান পরিমাণ ইনভেস্টমেন্টের উপরে আপনার কর রেয়াতের পরিমাণ কমবে। সো এখন যদি আমরা সারচার্জ নিয়ে কথা বলি, তো সারচার্জ হচ্ছে আসলে এক ধরনের ওয়েলথ ট্যাক্স। আপনার সম্পদ যদি একটা নির্দিষ্ট সীমার অতিক্রম হয়, তাহলে আপনাকে সারচার্জ দেয়া লাগে। তো সারচার্জের ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন হয় নাই। গত বছর যেটা ছিল সেটাই আছে। সো এখানে সারচার্জের ১ম জিনিসটা হচ্ছে ৳৪,০০,০০,০০০ পর্যন্ত হইলে আমাদেরকে আসলে সারচার্জ দেয়া লাগে না। মানে কারো যদি নিট সম্পদের পরিমাণ, নিট সম্পদ বলতে মোট সম্পদ মাইনাস মোট দায়। মানে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি একটা ব্যক্তির, এটা নিট পরিসম্পদ হয়। তো ৩০শে জুন ২০২৬ এ আপনার যদি নিট পরিসম্পদের পরিমাণ ৳৪,০০,০০,০০০ উপরে হয়, তাহলে আপনার আসলে সারচার্জ আসবে। বাট ৳৪,০০,০০,০০০ পর্যন্ত হইলে আপনার সারচার্জ আসবে না। তো ৳৪,০০,০০,০০০ উপরে হইলে আপনার আসলে ১০% সারচার্জ হবে। জিনিসটা হচ্ছে এরকম, নিট পরিসম্পদের পরিমাণ ৳৪,০০,০০,০০০ অধিক কিন্তু ৳১০,০০,০০,০০০ কম। সেক্ষেত্রে 10% সারচার্জ আসবে। হ্যাঁ? মোট সম্পত্তির পরিমাণ। আর এখানে আরেকটা জিনিস আছে যে কারো যদি মানে নিজের নামে একাধিক গাড়ি থাকে, মানে একের অধিক যদি মোটর গাড়ি থাকে, হ্যাঁ? মানে গাড়ি থাকে, কার থাকে, তাহলে মানে এই যে স্বীয় নামে একের অধিক গাড়ি থাকলে তাহলে আসলে তার 10% সারচার্জ চলে আসে। এটা জিনিসটা কিরকম? ধরেন যে কোন একজন করদাতার তার নিজের নামে ২ টা গাড়ি আছে। কিন্তু তার আসলে মোট সম্পত্তির পরিমাণ ৳৪,০০,০০,০০০ কম। সে ধরেন যে ৳৩,০০,০০,০০০। তখন কিন্তু তার সারচার্জ চলে আসবে। মানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। এটার সাথে আসলে অ্যাসেট ভ্যালুর কোন সম্পর্ক নাই। এটা মানে একের অধিক গাড়ি থাকলে বা ৮,০০০ স্কয়ার ফিটের আপনার হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট থাকলে। এই ২ টা আসলে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। কারো যদি ৮,০০০ স্কয়ার ফিটের অধিক হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট থাকে, অথবা কারো যদি একের অধিক গাড়ি থাকে, তাহলে তাকে ১০% সারচার্জ দেয়া লাগবে। এটা এক ধরনের ক্যাটেগরি। আরেকটা ক্যাটেগরি হচ্ছে ৳৪,০০,০০,০০০ অধিক যদি কারো সম্পত্তি থাকে, ৳১০,০০,০০,০০০ কম হয়, মানে সম্পত্তির ভ্যালুর উপরও সারচার্জ আসতে পারে। এখানে আরো কিছু ক্যাটেগরি আছে। ধরেন যে ৳১০,০০,০০,০০০ উপরের যদি সম্পত্তি থাকে কিন্তু ৳২০,০০,০০,০০০ কম হইলে ২০% সারচার্জ, এবং ৳২০,০০,০০,০০০ অধিক কিন্তু ৳৫০,০০,০০,০০০ অধিক নয়। মানে এরকম যদি হয় ৩০% সারচার্জ, এবং পরবর্তীটা হচ্ছে আপনার ৳৫০,০০,০০,০০০ অধিক হইলে কারো যদি সম্পত্তি থাকে ৩৫% সারচার্জ আসলে অ্যাপ্লিকেবল হয়। তো এই সারচার্জের ব্যাপারটা এটা অটোমেটিক্যালি সিস্টেম ডিটারমাইন করে। এটা আসলে ট্যাক্স পেয়েবল এর উপরে। মানে এই জিনিসটা এরকম না আবার যে আমার ৳৪,০০,০০,০০০ উপরে সম্পত্তি আছে, এই ৳৪,০০,০০,০০০ র ১০% আপনি আসলে সরকারকে সারচার্জ দিবেন। জিনিসটা এরকম না। এটা আসলে ট্যাক্স পেয়েবল এর উপরে। ধরেন যে এই লোকের কোনো মানে ব্যক্তির ধরেন যে সে ৳৫,০০,০০,০০০ সম্পত্তি আছে। তার ট্যাক্স পেয়েবল আসলো সে ৳৫,০০,০০০। তাহলে ৳৫,০০,০০০
10% মানে ৳৫০,০০০ তাহলে আসলে ৬০ চার্জ আসবে। সো আপনারা জানেন টার্নওভার ট্যাক্স নিয়ে এবারে আসলে একটা পরিবর্তন আসছে। সো পরিবর্তনটা এরকম যে আমরা যদি আগের নিয়মটা বলি, আগে হচ্ছে আমরা যারা মানে কোনো স্বাভাবিক ব্যক্তির কারো যদি আসলে ৳৪,০০,০০,০০০ উপরে আসলে গ্রস রিসিপ্ট থাকতো, মানে গ্রস প্রাপ্তি থাকতো তাহলে তাকে আসলে 1% করে টার্নওভার ট্যাক্স দেয়া লাগতো। মানে কারো যদি কোনো ব্যক্তির ৳৪,০০,০০,০০০ উপরে ইয়ারলি ৳৪,০০,০০,০০০ উপরে আসলে তার যদি গ্রস রিসিপ্ট থাকতো তাহলে তার 1% এক ধরনের মিনিমাম ট্যাক্স আসতো। আগে আসলে মিনিমাম ট্যাক্স ছিল। এখন এটা এরকম হয়ে গেছে যে আপনার কোনো ব্যবসা বা পেশা আছে। মানে যেকোনো বিজনেস থেকে বা যেকোনো প্রফেশন থেকে আপনার ৳১ যদি আপনার মানে টার্নওভার থাকে, সোজা কথা আপনার টার্নওভার বলতে আসলে ওই টার্নওভারের উপরে আসলে আপনাকে কি করা লাগবে? টার্নওভার ট্যাক্সটা দেয়া লাগবে। যদিও পার্সেন্টেজটা সেমই আছে। আগে ছিল ৳৪,০০,০০,০০০ উপরে যদি গ্রস রিসিপ্ট থাকতো তাহলে আসলে মিনিমাম ট্যাক্স দেয়া লাগতো। নামটা মিনিমাম ট্যাক্স ছিল। এখন এটা হয়ে গেছে আসলে আপনার এনি ইনকামের উপরে আসলে আপনাকে 1% করে টার্নওভার ট্যাক্স দেয়া লাগবে। তো টার্নওভার ট্যাক্স নিয়ে ডিটেইলস আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। সো আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনার টার্নওভার ট্যাক্স নিয়ে যত কোয়েশ্চেন আছে সেটার আনসার পেয়ে যাবেন। এখন আমরা যদি আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, আপনারা জানেন এবারে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি ট্যাক্স রিটার্নটা সাবমিশন করেন তাহলে আপনাকে ট্যাক্স ইনসেনটিভ দেয়া হবে। মানে ৫% অফ আপনার ব্যালেন্স ট্যাক্স অথবা ৳২৫,০০০ হুইচ এভার ইস লোয়ার আপনাকে ট্যাক্স ইনসেনটিভ দিবে। তো ট্যাক্স ইনসেনটিভ পাওয়ার জন্য অনেকে আসলে আপনারা ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্নটা জমা দিতে পারেন। বাট মাথায় রাখবেন আপনার ব্যালেন্স ট্যাক্সের উপরে কিন্তু আপনি ট্যাক্স ইনসেনটিভ পাবেন। তো ট্যাক্স ইনসেনটিভ নিয়ে আমি এই ভিডিওতে কথা বলেছি। এখানে আপনি অনেক ডিটেইলস জানতে পারবেন। সো এই ভিডিওটা দেখতে পারেন। আর ট্যাক্স নট অনলি ট্যাক্স ইনসেনটিভ এই ভিডিওতে এডিশনাল ট্যাক্স নিয়েও আমরা কথা বলেছি। এডিশনাল ট্যাক্সটা হচ্ছে আপনি যদি 1st অফ জানুয়ারি ২০২৭ অর্থাৎ ৩১শে ডিসেম্বর ২০২৬ এর পরে ট্যাক্স রিটার্ন জমা দেন তাহলে আপনার একটা এডিশনাল ট্যাক্স আসবে। মানে মার্চের মধ্যে জমা দিলে আপনার ৳৩,০০০ মতো একটা এডিশনাল ট্যাক্স আসবে। এটারও নিয়ম আছে বা জুনের মধ্যে জমা দিলে ৫% হয়ে যাবে এবং সেটা হইতে পারে ৳৫,০০০। তো এডিশনাল ট্যাক্স নিয়েও আমরা মানে যেটা আগের যে ভিডিওটা আমি দেখাইছি সেখানে আলোচনা করেছি। এরপর একটা বড় চেঞ্জ হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র আগে ফাইনাল ট্যাক্স ছিল। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আসলে আমাদেরকে নিজের পকেট থেকে ট্যাক্স দেয়া লাগতো না। আপনার যে পরিমাণ ট্যাক্স এট সোর্স এ ডিডাকশন করা হইছিল 10% বা অন্য রেট যে রেটেই হোক, এটা আসলে ফাইনাল ট্যাক্স। নিজের পকেট থেকে করদাতাদের কোন ধরনের ট্যাক্স দেয়া লাগতো না। এটা ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম ছিল। এখন এটা নরমাল হয়ে গেছে। তো নরমাল হয়ে গেছে মানে কি? নরমাল হয়ে গেছে বলতে কি আসলে আপনার স্ল্যাব রেটে আপনার ট্যাক্স হবে। আপনি যদি ধরেন যে 20% এর স্ল্যাবে যদি থাকেন, সঞ্চয়পত্রের ইনকামের উপর আপনাকে 20% ট্যাক্স দেয়া লাগবে। বা আপনি যদি মানে ট্যাক্স ফ্রি লিমিটের মধ্যে থাকেন, তাহলে আসলে আপনার ট্যাক্স আসবে না। মানে সঞ্চয়পত্রের ইনকামের উপরে কোন ধরনের ট্যাক্স আসবে না। তো এখানে আসলে ২ টা জিনিস। একটা হচ্ছে আপনি যদি মানে ধরেন যে সাপোজ কোন একজন মহিলা উনার টোটাল ইনকাম সঞ্চয়পত্র থেকে মাত্র ৳৪,০০,০০০ তো উনার আসলে ট্যাক্স ফ্রি লিমিটের মধ্যেই আছে। তাহলে উনার এই যে এট সোর্স এ যে ট্যাক্সটা কেটে রাখছে সঞ্চয়পত্র কর্তৃপক্ষ, উনি চাইলে এটা মানে রিফান্ড পেতে পারে। তো রিফান্ড পাওয়ার জন্য আসলে তাকে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে হবে। ট্যাক্স রিটার্ন সাবমিশন করা ছাড়া আসলে রিফান্ড পাওয়া যাবে না। তো এটা নিয়ে হয়তোবা আমরা আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেম জিনিসটা হচ্ছে জমি বিক্রয়ের ক্ষেত্রে এখানেও আসলে এটা ফাইনাল ট্যাক্স ছিল। এখানে আসলে নিজের পকেট থেকে এডিশনাল কোনো ট্যাক্স দেয়া লাগতো না। বাট এখন এটা আসলে নরমাল রেটে চলে আসছে যে আপনি জমি বিক্রি করেছেন, আপনার যে ক্যাপিটাল গেইন যেটা হইছে, ওই ক্যাপিটাল গেইন এর উপর আসলে আপনাকে নরমাল রেটে ট্যাক্স দেয়া লাগবে। এরপরে হচ্ছে লাস্ট যেটা স্বর্ণ অলংকার বিক্রি। আগে এটা স্বর্ণ অলংকার বিক্রিতে যদি লাভ হইতো এটা আসলে ক্যাপিটাল গেইনই হইতো না। এটা আসলে ইনকাম ফ্রম আদার সোর্স যেহেতু একটা ইনকাম হয়েছে যে আপনি ৳১,০০,০০০ স্বর্ণ ৳১,২৫,০০০ য় বিক্রি করেছেন। এই ৳২৫,০০০ তে আপনার আয় হয়েছে। এটা আপনি আসলে ইনকাম ফ্রম আদার সোর্স এ দেখাইতে পারতেন। তো এই বছর এসে আসলে সরকার স্বর্ণ অলংকারটাকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করেছে এবং এই স্বর্ণ অলংকার বিক্রয়ের উপর আপনাকে বলতেছে ৫% আসলে যে আপনার যে প্রফিটটা যেটা হবে ওই প্রফিটের উপর আপনাকে ৫% আসলে ট্যাক্স দেয়া লাগবে। এই হচ্ছে ডিটেইলস। আমি চেষ্টা করেছি আসলে কর হারগুলা নিয়ে কথা বলার জন্য। তো স্বাভাবিক ব্যক্তির কর হার নিয়ে আপনাদের যদি কোন কিছু জানার থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন।